সবাইকে স্বাগতম পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শামিল হোসেন শোয়েব, প্রভাষক পদার্থবিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজ আমি তোমাদের সঙ্গে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস, প্রথমে পরিবাহী তারের উপর চৌম্বক বল, দ্বিতীয়ত তড়িৎবাহী দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যকার বল, তৃতীয় কিছু সৃজনশীল প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল। মনে করো একটি চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখ কাগজের লম্ব বরাবর উপর থেকে নিচের দিকে, যেটা আমরা কাগজের তলে ক্রস চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, এবং পি কিউ একটি পরিবাহী যা ওই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে স্থাপিত। দেখো এখানে পরিবাহীর মধ্য দিয়ে আই পরিমাণ বিদ্যুৎ বাম থেকে ডান দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে নিশ্চয়ই চার্জের প্রবাহ ডান থেকে বাম দিকে হবে। আর এই চার্জগুলো যখন ভি বেগে ওই ক্ষেত্রের মধ্যে, অর্থাৎ ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হবে, তখন ওই চার্জগুলো কিছু বল অনুভব করবে। মূলত আমরা ওই চার্জগুলো ভি বেগে গতিশীল হওয়ার দরুন কি পরিমাণ বল অনুভব করবে তা আমরা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা কিছু বিষয় খেয়াল করি। দেখো আমরা এখানে ধরে নিয়েছি যে পরিবাহীটির দৈর্ঘ্য এল, অর্থাৎ পি কিউ ইজ ইকাল টু এল। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দেখো এই গোল অংশটুকু এ, ক্ষেত্রফল এ। ইলেকট্রনের ঘনত্ব এন, অর্থাৎ একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা এন। ইলেকট্রনের চার্জ কিউ, অর্থাৎ প্রতিটি ইলেকট্রনের চার্জ কিউ। ইলেকট্রনের তাড়ন বেগ ভি। তাড়ন বেগ মূলত আসলে এই পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনটা কত বেগে গতিশীল হয় সেটাকে ইলেকট্রনের তাড়ন বেগ বলা হয়। এখানে দেখো কাগজের তলের লম্ব বরাবর উপর থেকে নিচের দিকে যে আমরা চৌম্বক ক্ষেত্রেও দিয়েছি, বা যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা এই তারটিকে স্থাপন করেছি, তার মান বি। আর তড়িৎ প্রবাহ বাম থেকে ডান দিকে আই। তাহলে দেখো এই আই পরিমাণ তড়িৎ প্রবাহের দরুন প্রতিটি চার্জের বেগ এখানে ভি ধরেছি। তাহলে কোনো একটা চার্জ যদি কোনো চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল হয়, তাহলে ওই চার্জ যে বল অনুভব করবে তা আমরা জানি এফ ইজ ইকাল টু কিউ ভি বি সাইন থিটা। কিন্তু দেখো এখানে যেহেতু চার্জগুলো ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল, তাই ভি আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই জন্য আমরা প্রতিটি চার্জের উপর বলকে আমরা এফ এম ধরেছি। এফ এম ইজ ইকাল টু কিউ ভি বি সাইন 90 ডিগ্রি। এই তো পেলাম একটি চার্জের উপর বল। তাহলে আমরা যখন মোট বল নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? ওই পরিবাহীতে মোট চার্জের সংখ্যা নির্ণয় করতে হবে। কারণ যেহেতু প্রতিটি ইলেকট্রন সদৃশ, তাই যে কোনো একটি ইলেকট্রনের বলকে সংখ্যা দিয়ে গুণ করলে আমরা মোট বলটা পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে পরিবাহী তারের আয়তন এ এল। যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, দৈর্ঘ্য এল, তাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য আমরা পেয়ে যাব মোট আয়তন। তাহলে এখন মোট সংখ্যা যদি বের করতে চাই, তাহলে চার্জের মোট সংখ্যা n প্রাইম ইজ ইকাল টু এন এ এল। কিভাবে আসলো? দেখো আমরা জানি, আমরা ধরে নিয়েছি যে ইলেকট্রনের ঘনত্ব, অর্থাৎ একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা n। তাহলে এল আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত হবে? এন এ এল। তাহলে এবার যদি আমরা মোট বল নির্ণয় করতে চাই, অর্থাৎ সবগুলো চার্জ আই পরিমাণ তড়িৎ প্রবাহের দরুন ওই চৌম্বক ক্ষেত্রে কি পরিমাণ বল অনুভব করবে, আমরা যদি তা নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখো সকল ইলেকট্রনের উপর মোট বল F is equal to n prime Fm or n prime QVB। তাহলে এখানে আমরা আরেকটু ছোট একটা কাজ করতে পারি। দেখো আমরা ইলেকট্রনের তাড়ন বেগের সমীকরণ হতে পাই V is equal to I n a q, এবং n প্রাইমের সমীকরণ থেকে পাই n প্রাইম is equal to n a l। এখন দেখো আমরা যদি মোট বলের সমীকরণে যদি n প্রাইম এবং v এর মান বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করার পরে F is equal to পাবো ILB।
তাহলে এল দৈর্ঘ্যের কোনো পরিবাহীকে কোনো চৌম্বক ক্ষেত্রে যদি আমরা লম্বভাবে স্থাপন করে এর ভিতর দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত করি, তাহলে চার্জগুলো মোট যে বল অনুভব করবে F = ILB। এখন দেখো এটা সবসময় নেসেসারি নয় যে আমরা পরিবাহী তারটিকে চৌম্বক ক্ষেত্রে শুধু লম্বভাবে স্থাপন করব। কেন, আমরা পরিবাহী তারটিকে থিটা কোণেও স্থাপন করতে পারি। যদি আমরা পরিবাহী তারকে চৌম্বক ক্ষেত্রে থিটা কোণে স্থাপন করি, তাহলে সেক্ষেত্রে প্রতিটি চার্জের উপর বল Fm = হবে QVB sin θ। দেখো এখানে আমরা কি করেছি, পরিবাহীটিকে যদি চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণে স্থাপন করা হয়, সেক্ষেত্রে একটি ইলেকট্রনের উপর বল Fm = QVB sin θ। তাহলে মোট বল কত হবে? F = ILB sin θ। কারণ আমরা পূর্বেই ক্যালকুলেট করেছি F = ILB, তখন θ = 90 ডিগ্রি ছিল, এজন্য sin θ ছিল না। এখন যদি আমরা পরিবাহীটিকে চৌম্বক ক্ষেত্রে থিটা কোণে স্থাপন করি, তাহলে সেক্ষেত্রে F = ILB sin θ হবে। এইবার দেখো, যদি পরিবাহীতে পাক সংখ্যা n হয়, তাহলে মোট বল হবে n গুণ F = NILB sin θ। যেহেতু বল একটি ভেক্টর রাশি, তাই বলের মানের সঙ্গে দিকও থাকতে হবে। প্রথমেই দেখো, আমি আলোচনার শুরুতে বলের দিক নিয়ে আলোচনা করিনি, কারণ শেষে আলোচনা করব তাই। তাহলে যদি আমরা এখন বলি যে চার্জগুলো ওই চৌম্বক ক্ষেত্রে প্রবাহের দরুন কোন দিকে বল অনুভব করবে, তাহলে দেখো আমরা খুব সহজেই, যদি আমরা ভেক্টর গুণনের সংজ্ঞা থেকে আমরা খুব সহজেই এফ এর দিক নির্ণয় করতে পারবো। তাহলে এফ এর যদি ভেক্টর রূপ লিখি, তাহলে আমরা লিখতে পারবো একটি পাকের জন্য F = ILB sin θ ইন্টু n ক্যাপ। n ক্যাপটা এখানে কি নির্দেশ করছে? n ক্যাপটা হলো এফ এর একটি একক ভেক্টর, যার দিক এফ এর দিকে। এখন যদি আমরা ভেক্টর গুণনের সংখ্যায় যাই, তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারবো F = IL × B। কারণ আমরা জানি AB sin θ AB sin θ এটা A × B। তাহলে সেক্ষেত্রে আমরা LB sin θ n' লিখতে পারবো L × B। এ হলো একটি পাকের জন্য। যদি n পাকের জন্য লিখি, তাহলে F = আমরা লিখতে পারবো NIL × B। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এফ এর দিক সর্বদা তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্ব বরাবর। অর্থাৎ যে তলে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহের দিক যেই তলে থাকবে, সেই তলের সঙ্গে লম্ব বরাবর চার্জগুলো বল অনুভব করবে। তাহলে এখন আমরা দিক নির্ণয়ের ক্ষেত্রে কি করব? দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা ফ্লেমিং এর ডানহস্ত সূত্র ব্যবহার করতে পারি। যদি আমরা ফ্লেমিং এর ডানহস্ত সূত্র ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে দেখো, এই প্রথম চিত্র থেকে দেখো আমরা বলের দিক খুব সহজেই নির্ণয় করতে পারি। এক্ষেত্রে আমি কি করেছি, বৃদ্ধাঙ্গুলিকে যদি তোমরা তড়িৎ প্রবাহের দিক দাও, হাতের অন্যান্য আঙ্গুলিকে যদি চৌম্বক ক্ষেত্রের দিকে স্থাপন করো, তাহলে হাতের তলাটা তোমার বলের দিক নির্দেশ করবে। তাহলে তোমরা এই চিত্র অনুযায়ী দেখো, হাতের বৃদ্ধাঙ্গুলিকে তলের বাম থেকে ডান দিকে বৃদ্ধাঙ্গুলিকে রাখো এবং লম্ব বরাবর অন্যান্য আঙ্গুলিকে রাখো, তাহলে দেখবে বলের দিকটা তলের নিচ থেকে উপরের দিকে হবে। আবার বলছি, দেখো, বৃদ্ধাঙ্গুলিকে তড়িৎ প্রবাহের দিকে রেখে চৌম্বক ক্ষেত্রকে যদি তলের লম্ব বরাবর নিচের দিকে দাও, অন্যান্য হাতের অন্যান্য আঙ্গুলিগুলোকে তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি এবং হাতের অন্যান্য আঙ্গুলিকে চৌম্বক ক্ষেত্রের দিকে স্থাপন করো, তাহলে হাতের তলাটা অর্থাৎ নিচ থেকে উপরের দিকে বলের দিক হবে। এ হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো ঠিক এভাবে। দেখো, হাতের তোমরা শাহাদাত আঙ্গুলিকে চৌম্বক ক্ষেত্রের দিকে, তড়িৎ প্রবাহকে অন্যান্য আঙ্গুলি দ্বারা নির্দেশ করো যদি, তাহলে বলের দিকটা হবে বৃদ্ধাঙ্গুলি বরাবর। এবং তোমরা হাতটা কিভাবে ধরবে, এর জন্য আমি আমার হাতের একটা ছবি দিয়েছি। তোমরা এইভাবে হাতটা ধরে দেখবে যে হাতের শাহাদাত আঙ্গুলকে তোমরা চৌম্বক ক্ষেত্রের দিকে স্থাপন করবে, তড়িৎ প্রবাহের দিকে অন্যান্য আঙ্গুলিকে স্থাপন করবে, তাহলে বৃদ্ধাঙ্গুলিটি তোমার বলের দিক নির্দেশ করবে। তাহলে তোমরা যদি এইভাবে স্থাপন করো, তাহলেও দেখবে যে বলের দিকটা তলের নিচ থেকে উপরের দিকে হবে। এই হলো পরিবাহী তারের উপর চৌম্বক বল বা চৌম্বক ক্ষেত্রের বল। এবার একটু আমরা আলোচনা করতে চাই
দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যকার বল। তাহলে দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যকার বল নির্ণয় করার জন্য আমরা প্রথমেই দুটি সমান্তরাল পরিবাহী নিলাম। প্রথম চিত্রে আমি দুটি পরিবাহী এ বি এবং সিডি ধরেছি, আর পরের চিত্রে দেখো প্রথম পরিবাহীকে আমি প্রথম 1 নম্বর পরিবাহী দিয়েছি আর দ্বিতীয়কে 2 দিয়ে দ্বিতীয় পরিবাহী দিয়েছি। তাহলে এখানে দেখো প্রথম পরিবাহীতে প্রবাহের মান I1, দ্বিতীয় পরিবাহীতে প্রবাহের মান I2 এবং উভয় ক্ষেত্রেই প্রবাহের দিক একই, অর্থাৎ তলের নিচ থেকে উপরের দিকে। তাহলে দেখো প্রথম পরিবাহীতে এই I পরিমাণ তড়িৎ উপর থেকে উপরের দিকে অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যদি প্রবাহিত হয়, তাহলে এই I পরিমাণ তড়িৎ প্রবাহের দরুন এই প্রথম তার থেকে এ লম্ব দূরত্বে এই বি তারের উপর আমরা একটা চৌম্বক ক্ষেত্র পাবো। সেই চৌম্বক ক্ষেত্রের দিকটা কি হবে আমরা আগে থেকেই জানি যে প্রবাহের দিক থেকে, অর্থাৎ কোনো তড়িৎবাহী তারের ডান দিকের যে কোনো বিন্দুতে পরিবাহী তারটি যে তলে অবস্থিত, ওই তলের প্রবাহের দিক থেকে ডান দিকের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক তল বরাবর নিচের দিকে। তাহলে দেখো প্রথম তার থেকে দ্বিতীয় তারটি ডান দিকে অবস্থিত, এই জন্য দেখো এই প্রথম তারের I1 প্রবাহের দরুন দ্বিতীয় তারের উপর যে চৌম্বক ক্ষেত্র তৈরি হলো B1 এর দিক তলের লম্ব বরাবর নিচের দিকে। একইভাবে দ্বিতীয় তারে I2 প্রবাহের জন্য প্রথম তারের উপর যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটাকে আমরা ধরলাম B2। এই B2 এর দিক হবে তলের লম্ব বরাবর উপরের দিকে। কারণ দেখো যদি প্রবাহ পরিবাহী থেকে ডান দিকের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান তলের লম্ব বরাবর নিচের দিকে হয়, তাহলে অবশ্যই বাম দিকের যে কোনো বিন্দুতে তলের লম্ব বরাবর উপরের দিকে হবে। তাই এখানে প্রথম তারে I1 প্রবাহের দরুন দ্বিতীয় তারে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হলো তার দিক তলের লম্ব বরাবর নিচের দিকে, এবং দ্বিতীয় তারে I2 প্রবাহের দরুন প্রথম তারের উপর যে চৌম্বক ক্ষেত্র তৈরি হলো তার দিক তলের লম্ব বরাবর উপরের দিকে। এবার যদি আমরা খেয়াল করি, তাহলে এই যে দ্বিতীয় তারে এই I2 প্রবাহের দরুন এই দ্বিতীয় তারে চার্জগুলো যে বল অনুভব করবে তার দিক কোনটা হবে? খুব সহজ, আমরা চৌম্বক ক্ষেত্রের দিকে হাতের অন্যান্য আঙ্গুলি এবং তড়িৎ প্রবাহের দিকে যদি বৃদ্ধাঙ্গুলি রাখি, তাহলে দেখবে যে হাতের তল বরাবর বলের দিক হবে। দেখো সেটা হবে F2 এর দিক। ওখানে চিত্রে দেখছি আমরা F2 এর দিক হচ্ছে দ্বিতীয় তার থেকে প্রথম তারের দিকে, অর্থাৎ দ্বিতীয় তারের চার্জগুলো যে বল অনুভব করবে তার দিকটা হবে প্রথম তারের দিকে। একইভাবে প্রথম তারের চার্জগুলো কি পরিমাণ বল অনুভব করবে, এটা মান এবং দিক যদি নির্ণয় করতে চাই, তাহলে দিকটা কিরকম হবে? তাহলে আগের মতোই বৃদ্ধাঙ্গুলিকে আমরা তড়িৎ প্রবাহের দিক, হাতের অন্যান্য আঙ্গুলিকে চৌম্বক ক্ষেত্রের দিকে যদি স্থাপন করি, তাহলে F1 এর দিক হবে প্রথম তার থেকে দ্বিতীয় তারের দিকে। অর্থাৎ F1 বল প্রথম তারের চার্জগুলোকে দ্বিতীয় তারের দিকে নিয়ে যেতে চাবে, F2 বল দ্বিতীয় তারের চার্জগুলোকে প্রথম তারের দিকে নিয়ে আসতে চাবে, অর্থাৎ একটা আকর্ষণধর্মী বল অনুভব করবে। এখন তাহলে যদি আমরা এগুলোর চৌম্বক ক্ষেত্র বলের যদি আমরা সমীকরণ যদি বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখো প্রথম তারে I1 তড়িৎ প্রবাহের দরুন a লম্ব দূরত্বে দ্বিতীয় তারের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B1 আমরা লিখতে পারবো μ0 I1 / 2a, যা আমরা পূর্বে আমরা নির্ণয় করেছিলাম। একইভাবে দ্বিতীয় তারে I2 তড়িৎ প্রবাহের দরুন a লম্ব দূরত্বে প্রথম তারের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B2 μ0 I2 / 2a। তাহলে এবার আমরা যদি বল নির্ণয় করি, তাহলে প্রথম তারে I1 তড়িৎ প্রবাহের দরুন মোট বল F1 I1 L1 B2। এখন B2 কেন? যেহেতু প্রথম তারের চার্জগুলো B2 চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, আর F ILB আমরা জানি, তাহলে সেহেতু প্রথম তারের তড়িৎ প্রবাহের মান I1, প্রথম তারের দৈর্ঘ্য ধরেছি L1, তাহলে প্রথম তারের উপর চৌম্বক ক্ষেত্র B2, এজন্য আমরা F1 লিখেছি I1 L1 B2। তাহলে যদি আমরা এখন B2 এর মান বসিয়ে দিই, তাহলে F1 পাবো I1 L1 μ I2 2a।
একইভাবে দ্বিতীয় তারের ক্ষেত্রেও আমরা পাবো F2 I2 L2 B1, যেহেতু দ্বিতীয় তারের চার্জগুলো B1 চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে দেখো, এখানে সাইন থিটা, প্রথম সমীকরণ বা দ্বিতীয় সমীকরণ কোথাও কিন্তু সাইন থিটা নাই, কারণ এখানে থিটার মানটা 90 ডিগ্রি আর সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1, এই জন্য আমরা সাইন 90 ডিগ্রি লেখার দরকার হয়নি বা লিখিনি। তাহলে F2 আমরা পেয়ে যাব B1 এর মান বসিয়ে I2 L2 mu naught I1 divided by twice by A। এইবার দেখো আমাদের এখানে দেখো, যদি আমরা F1 এবং F2 এর সমীকরণ দুইটি একটু বিশেষভাবে খেয়াল করি, তাহলে দেখবে পার্থক্য শুধু এতটুকুই, F1 এর ক্ষেত্রে দৈর্ঘ্য L1, F2 এর ক্ষেত্রে দৈর্ঘ্য L2। তাহলে এখানে পার্থক্য শুধু দৈর্ঘ্যে। এখন সেই সমস্যাটা দূর করার জন্য আমরা কি করলাম, যদি আমরা ধরে নিই যে প্রথম তার এবং দ্বিতীয় তারের দৈর্ঘ্য সমান, অর্থাৎ L1 L2 L, যদি উভয় তারের দৈর্ঘ্য সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটি বল নির্ণয় করলে আমাদের সমস্যা কি হয়েছে, সমাধান হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা বল পাবো F mu naught I1 I2 L divided by twice by A। তাহলে L দৈর্ঘ্যের তারের উপর বল পেলাম আমি F mu naught I1 I2 L divided by twice by A। এবার দেখো, যদি আমি একক দৈর্ঘ্যের তারের উপর বল নির্ণয় করতে চাই, তাহলে L দৈর্ঘ্যের জন্য পেয়ে গেলাম, তাহলে L দৈর্ঘ্যের জন্য বল F, তাহলে একক দৈর্ঘ্যের জন্য বল F by L ঐকিক নিয়ম থেকে। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো একক দৈর্ঘ্যের উপর বল mu naught I1 I2 divided by twice by A। এই মূলত দুটি সমান্তরাল তড়িৎবাহী পরিবাহীর মধ্যকার বল, মোট বল এবং একক দৈর্ঘ্যের উপর বল। তাহলে দেখো, যদি পরিবাহীতে প্রবাহের দিক যদি একই দিকে হয়, তাহলে আমরা পাচ্ছি আকর্ষণধর্মী বল, অর্থাৎ F1 এবং F2 বল পরস্পরের মানে প্রতিটি তারের চার্জকে একে অপরের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। এভাবে যদি আমরা প্রবাহের দিক যদি বিপরীত করে দেই, তাহলে বলের পরিমাণ কিন্তু একই থাকবে, কিন্তু দিক ভিন্ন হবে। এক্ষেত্রে কি হবে, বিকর্ষণধর্মী বল হবে। জাস্ট এতটুকু মাথা রাখলেই হবে তোমাদের, যে প্রবাহের দিক যদি একই থাকে, তাহলে চার্জ দ্বয়ের মধ্যে একটি আকর্ষণধর্মী বল অনুভব করবে, বা দুইটি পরিবাহী চার্জগুলো একটি আকর্ষণধর্মী বল অনুভব করবে। আর যদি প্রবাহের দিক বিপরীত করে দেই, তাহলে বিকর্ষণধর্মী বল অনুভব করবে। এই হলো আজকের দুটি টপিকসের আলোচনা। এখন দেখো, আমরা একটি সৃজনশীল প্রশ্ন এবং এই প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। তাহলে প্রথমেই দেখো, একটা সৃজনশীল প্রশ্ন একটা চিত্রের মাধ্যমে নিয়েছি। দুটি সমান্তরাল তার MN এবং XY, যেখানে MN তারে তলের নিচ থেকে উপরের দিকে 100 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং XY তারে 150 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে একই দিকে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে। প্রথম তার থেকে উভয় তারের মাঝখানে একটি বিন্দু P বিন্দুর দূরত্ব প্রথম তার থেকে 2.7 মিটার। কিউ আর বিন্দু, এখানে দেখো দুইটি বিন্দু কিউ আর, এখানে কিউ বিন্দু দ্বিতীয় তার অর্থাৎ XY তারের ডান দিকে 3 মিটার দূরে এবং আর বিন্দু MN তারের বাম দিকে 3 মিটার দূরে, এবং তার দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব 5.7 মিটার। তাহলে প্রথম প্রশ্ন, গ নম্বরের প্রশ্ন কি আসতে পারে, বলবে যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো, অথবা একক দৈর্ঘ্যের উপর বল নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্নে কি আসতে পারে, ঘ নম্বর প্রশ্নে বললো যে আর ও কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক একই হবে কি, গাণিতিক বিশ্লেষণ দাও। তাহলে আমরা প্রথমেই গ নম্বরের প্রথম প্রশ্ন, অর্থাৎ পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করার চেষ্টা করি, অর্থাৎ মান নির্ণয় করি, মান নির্ণয় করার সময় মান নির্ণয় করলে দিকটাও হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো, এখানে যেই জিনিসগুলো দেয়া আছে প্রশ্নে, এখানে দেয়া আছে MN তারের প্রবাহ IMN = 100 এম্পিয়ার, IXY = 150 এম্পিয়ার, মিউ নট এর মান আমরা জানি, মিউ নট = 4 পাই × 10⁻⁷ টেসলা মিটার এম্পিয়ার ইনভার্স। MN তার হতে পি বিন্দুর দূরত্ব, আমরা MN তার হতে পি বিন্দুর দূরত্ব লম্ব দূরত্ব 2.7 মিটার, আর XY তার হতে পি বিন্দুর লম্ব দূরত্ব 3 মিটার। কিভাবে দেখো,
5.7 থেকে যদি 2.7 আমরা মাইনাস করে দিই তাহলে পাবো 3। তাহলে এখানে আমাদের নির্ণয় করতে হবে এই mn তারের দরুন p বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, xy তারের দরুন p বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, আর ওই দুটো চৌম্বক ক্ষেত্র থেকে আমরা একটা লব্ধি চৌম্বক ক্ষেত্র পাবো b এর মান নির্ণয় করব, বা বিপিউ বলতে পারো তোমরা, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমেই আমরা mn তারের দরুন, অর্থাৎ mn তারে mn তড়িৎ প্রবাহের দরুন p বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান যদি নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা জানি b is equal to mu naught I divided by twice by a। তাহলে mn তারের ক্ষেত্রে আমরা লিখব b mn is equal to mu naught I mn divided by twice by a। তাহলে এখন যদি আমরা মানগুলো বসিয়ে দেই, তাহলে b mn is equal to, মান বসিয়ে দিলাম, mu naught এর মান বসালাম, I mn এর মান বসালাম, তার এরপরে লম্ব দূরত্ব এর মান বসালাম 2.7। তাহলে b mn is equal to পেলাম আমরা 7.41 into 10 to the power minus 6 টেসলা। একইভাবে যদি আমরা xy তারের জন্য নির্ণয় করি, তাহলে bxy is equal to পাবো mu naught I xy divided by twice by a। আসলে মূলত এটা a xy দিলে ভালো হতো, কিন্তু দরকার নেই, আমরা যেহেতু এখানে xy তার হতে p বিন্দু লম্ব দূরত্ব 3 মিটার বলেছি, আর এখানে এর মান কত হবে 3 মিটার। তাহলে দেখো যদি আমরা mu naught এর মান আগের মতোই mu naught এর মান বসিয়ে দেই, I xy এর মান বসিয়ে দেই, এর মান যদি বসিয়ে দেই, তাহলে b mn এর মান পাবো 10 to the power minus 5 টেসলা। এখন সমস্যা কিন্তু এটা নয়, সমস্যা হলো আমার b এর মান নির্ণয় করা। যেহেতু p বিন্দুতে একই সাথে দুইটা চৌম্বক ক্ষেত্র কাজ করছে, একটা হলো mn তারের জন্য, আরেকটা xy তারের জন্য। একটু খেয়াল করো, আমরা ক্লু জানি যে প্রবাহ থেকে, পরিবাহী থেকে ডান দিকের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান তলের লম্ব বরাবর নিচের দিকে, এবং পরিবাহী থেকে বাম দিকের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক তলের লম্ব বরাবর উপরের দিকে। আবার বলছি দেখো, পরিবাহী থেকে ডান দিকের যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক তলের লম্ব বরাবর নিচের দিকে, এবং পরিবাহী থেকে বাম দিকের যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক তলের লম্ব বরাবর উপরের দিকে। তাহলে এখানে খেয়াল করো, আমরা যদি mn তারের জন্য bmn এর কথা চিন্তা করি, তাহলে p বিন্দুতে bmn এর দিক তলের লম্ব বরাবর নিচের দিকে, আর bxy এর দিক p বিন্দুতে তলের লম্ব বরাবর উপরের দিকে। তাহলে দেখা যাচ্ছে যে p বিন্দুতে bmn এর দিক নিচের দিকে, bxy এর দিক উপরের দিকে। তাহলে এদের লব্ধি কি হবে? যেহেতু তারা একই সরলরেখার উপর, এদের লব্ধি হবে তাদের বিয়োগফলের সমান। তাহলে b is equal to bmn ডিফারেনশিয়াল bxy, কারণ আমরা জানি না আসলে কোনটা বড়। তাহলে যখন আমরা bxy এবং bmn এর মান নির্ণয় করলাম, সেক্ষেত্রে আমরা দেখলাম bxy এর মান বড় bmn এর চাইতে। তাহলে এখানে কি হবে? b is equal to হবে bxy minus bmn। তাহলে এবার যদি মান বসিয়ে দেই, তাহলে b is equal to পাবো 2.59 into 10 to the power minus 6 টেসলা, যা কি হবে তলের লম্ব বরাবর উপরের দিকে। যেহেতু bxy এর মান বড়, তাই bxy এর দিকই হবে b এর দিক। তাহলে এভাবে তোমরা খুব সহজেই তড়িৎ প্রবাহের দিক অনুসারে ডান দিকের বাম দিকের বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করতে পারবে, এবং একই বিন্দুতে যদি একাধিক চৌম্বক ক্ষেত্র কার্যকর হয়, সেক্ষেত্রে তোমরা লব্ধি চৌম্বক ক্ষেত্রের মানও নির্ণয় করতে পারবে। এবার দেখো আমরা ঘ মার্কের প্রশ্নে চলে যাই। গ মার্কের আরেকটি প্রশ্ন আছে যে একক দৈর্ঘ্যের উপর বল নির্ণয় করো। তাহলে একক দৈর্ঘ্যের উপর বল নির্ণয় করার জন্য আমাদের এখানে প্রয়োজনীয় যে ভৌত রাশিগুলো দেওয়া আছে imn, ixy, মিউ নট, তার দ্বয় লম্ব দূরত্ব a। এখন যদি আমরা একক দৈর্ঘ্যের উপর বল নির্ণয় করতে চাই, তাহলে সেটা f is equal to আমরা লিখতে পারবো মিউ নট imn। এখানে দেখো i1 i2 ছিল, এখানে i1 টা হলো আমরা যদি ধরি যে mn তারটি প্রথম তার, তাহলে এখানে imn অর্থাৎ i1, ixy দ্বিতীয় তার, twice by a হলো তাদের লম্ব দূরত্ব। তাহলে এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিলাম, imn ixy এর মান বসালাম, এর মান বসালাম, তাহলে আমরা f এর মান পেলাম 5.26 into 10 to the power minus 4 নিউটন। এবং যেহেতু পরিবাহীতে প্রবাহের দিক একই দিকে, তাই কি করবে এখানে এই একক দৈর্ঘ্যের বলটা হবে আকর্ষণধর্মী বল। এখন দেখো ঘ মার্কের প্রশ্ন,
আর ও কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক একই হবে কি, গাণিতিক বিশ্লেষণ দাও। আমরা আমাদের কমন সেন্স থেকে বলতে পারি যে আর ও কিউ বিন্দুতে কখনোই চৌম্বক ক্ষেত্রের দিক একই হবে না। মান যদিও একই হলে হতে পারে, কিন্তু দিক কখনোই একই হবে না। দেখো আমি পূর্বে যে কথাটি বললাম যে আর ও কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান একই হলে হতে পারে, দিক একই হবে না, এই কথাটি কি আসলে ঠিক? তোমরা একটু চিন্তা করো, আসলে ঠিক না। দেখো আমরা যেহেতু এই তারদ্বয়ের ভিতরের যে কোনো বিন্দুতে আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক কিন্তু ভিন্ন। তাহলে অবশ্যই তারদ্বয়ের বাইরের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কিন্তু একই হবে, উভয় তারের জন্য একই হবে। কারণ তোমরা খেয়াল করে দেখো, যদি আমরা কিউ বিন্দুর কথা চিন্তা করি, কিউ বিন্দুটি প্রথম তার থেকে অর্থাৎ এম এন তার থেকেও ডান দিকে, এক্স ওয়াই তার থেকেও ডান দিকে। আর আর বিন্দুর কথা চিন্তা করি, আর বিন্দুটিও প্রথম তার থেকে বাম দিকে, দ্বিতীয় তার থেকেও বাম দিকে। তাহলে উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিউ বিন্দুতে এক্স ওয়াই তারের জন্য চৌম্বক ক্ষেত্রের দিক আর এম এন তারের জন্য চৌম্বক ক্ষেত্রের দিক একই দিকে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে চৌম্বক ক্ষেত্র, মোট চৌম্বক ক্ষেত্র বা লব্ধি চৌম্বক ক্ষেত্র কিউ বিন্দুতে যেটা পাবো সেটা হলো বি এক্স ওয়াই আর বি এম এন এর যোগফলের সমান। একইভাবে আর বিন্দুতেও কিন্তু যে দুইটি চৌম্বক ক্ষেত্র পাবো পৃথক পৃথক ভাবে, সেই দুটি চৌম্বক ক্ষেত্রের যোগফলের সমান হবে আর বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র। এখন তাহলে আমরা খেয়াল করি, আমরা যদি চৌম্বক ক্ষেত্রে মান নির্ণয় করতে চাই তাহলে প্রথমে আমরা কিউ বিন্দুর জন্য চিন্তা করি। তাহলে কিউ বিন্দুর জন্য আমরা দেখো আই এম এন, আই এক্স ওয়াই, মিউ নট, এগুলোর মান তো পরিবর্তন হচ্ছে না, শুধু পরিবর্তন হয়ে যাচ্ছে এম এন তার থেকে কিউ বিন্দুর লম্ব দূরত্ব বা কিউ বিন্দুর দূরত্ব। আগে ছিল পি বিন্দুর দূরত্ব 2.7, কিন্তু এখন দেখো এম এন তার থেকে কিউ বিন্দুর দূরত্ব হয়ে যাচ্ছে 5.7 প্লাস 3, দ্যাটস মিন 8.7 মিটার, এবং এক্স ওয়াই তার থেকে কিউ বিন্দুর দূরত্ব 3 মিটার। তাহলে এখানে বিএমএন আর বিএক্সওয়াই ইকুয়াল টু হোয়াট? তাহলে বের করি। তাহলে বিএমএন ইজ ইকুয়াল টু মিউ নট আইএমএন টুয়াইস বাই এ, আগের মতোই, এবং বিএক্সওয়াই ইজ ইকুয়াল টু মিউ নট আইএক্সওয়াই ডিভাইডেড বাই টুয়াইস বাই এ। এখন দেখো যেহেতু এই কিউ বিন্দুটি প্রথম তার এবং দ্বিতীয় তার থেকে উভয় তার থেকেই ডান দিকে অবস্থিত, সেহেতু কিউ বিন্দুতে বিএক্সওয়াই এর দিকও যা, বিএমএন এর দিকও তাই, অর্থাৎ এটি তলের লম্ব বরাবর নিচের দিকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বি কিউ অর্থাৎ কিউ বিন্দুর চৌম্বক ক্ষেত্র পাবো বি এক্স ওয়াই প্লাস বি এম এন। তাহলে এভাবে তোমরা মান নির্ণয় করে ফেললাম, আমরা কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করে ফেললাম। একইভাবে তোমরা আর বিন্দুতে যদি আসো, আমি তোমাদের এখানে দেখো ক্যালকুলেশন করে দেইনি, কারণ এই ইকুয়েশন দেখে দেখে তোমরা যদি মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করো তাহলে তোমাদের কিছু প্র্যাকটিস হয়ে যাবে। আমি তোমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো তোমাদের খেয়াল করতে হবে সেই বিষয়গুলো বলে দিচ্ছি। এখানে দেখো একইভাবে যদি আমরা আর বিন্দুর ক্ষেত্রে খেয়াল করি, তাহলে আর বিন্দুটি এম এন তার থেকেও বাম দিকে অবস্থিত, এক্স ওয়াই তার থেকেও বাম দিকে অবস্থিত। পার্থক্য এতটুকুই যে এখানে এম এন তার থেকে কিউ বিন্দুর দূরত্ব ছিল 8.7, সেটা হয়ে যাবে এম এন তার থেকে 3 মিটার আর বিন্দুর দূরত্ব। আর এক্স ওয়াই তার থেকে কিউ বিন্দুর দূরত্ব ছিল 3 মিটার, কিন্তু এক্স ওয়াই তার থেকে আর বিন্দুর দূরত্ব হবে 8.7 মিটার। এখন তোমরা যদি এই এর মানগুলো ভিন্ন ভিন্ন এর মান যদি বসিয়ে দাও, তাহলে তোমরা একইভাবে আর বিন্দুর জন্য বিএমএন এবং বিএক্সওয়াই ক্যালকুলেট করতে পারবে। করে তোমরা যখন বি আর নির্ণয় করবে তাহলে সেক্ষেত্রেও একই হবে বিএক্সওয়াই প্লাস বিএমএন। তাহলে দুটি মান নির্ণয় করে দেখবে যে উভয় ক্ষেত্রেই, অর্থাৎ কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক, আর বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ও দিকের ভিন্ন, অর্থাৎ মানও ভিন্ন, দিকও ভিন্ন। কিউ বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিক তলের লম্ব বরাবর নিচের দিকে, আর বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক তলের লম্ব বরাবর উপরের দিকে। এছাড়াও এই উদ্দীপক থেকে আরো প্রশ্ন আসতে পারে, সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা বাসায় করে নিবে। সেটা দিয়েছি, দেখো যদি এক্স ওয়াই তারের প্রবাহের এক্স ওয়াই তারে প্রবাহের দিক বিপরীত হলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক একই হবে কি, গাণিতিক বিশ্লেষণ দাও। আমরা অবভিয়াসলি বলি একই হবে না, কারণ আমরা জানি যে যদি আমরা এখানে এক্স ওয়াই তারের প্রবাহের দিক বিপরীত করে দেই তাহলে দেখা যাচ্ছে যে পি বিন্দুতে
অর্থাৎ দুটি তারের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের দিক হবে উভয় তারের জন্যই একই। আর আগে বল ছিল আকর্ষণধর্মী বল, যদি আমি XY তারের প্রবাহের দিক বিপরীত করে দিই তাহলে হবে বিকর্ষণধর্মী বল। তাহলে এই আজকে মূলত আজকের পুরো আলোচনা। এরপরে তোমাদের যদি কোনো প্রবলেম ফেস করো, তোমরা যদি কোনো সমস্যা খেয়াল করো, যদি চৌম্বক ক্ষেত্রের দরুন চৌম্বক বলের দিক নির্ণয় করতে তোমরা যদি সমস্যায় পড়ো, তাহলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা আমাকে ফেসবুকে মেসেজ করতে পারো বা মেসেঞ্জারে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে মেসেজ করতে পারো, তোমাকে অনলাইনে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, প্রয়োজনে ভিডিও চ্যাট করতে পারো। তোমরা সবাই ইউ অল আর ওয়েলকাম। তো পরিশেষে তোমাদের সুস্থতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।